আওয়ামী লীগের ঋণের বোঝা এখন বিএনপির ঘাড়ে। 10 মাসের সুদই দিতে হলো 16,500 কোটি টাকা। স্পর্শকাতর স্থানে মিলছে আঘাতের চিহ্ন। আসামির পক্ষে দাঁড়ায়নি কোনো আইনজীবী। আগামী নির্বাচনে অংশ নিতে পারে আওয়ামী লীগ, বললেন তৌহিদ হোসেন। এবং সর্বশেষ জানাবো, ব্যাংকারে লুকিয়ে আছেন মোস্তফা খামেনি, বার্তা আদান প্রদান করেন যেভাবে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। আওয়ামী লীগের ঋণের বোঝা এখন বিএনপি সরকারের ঘাড়ে। 10 মাসের সুদ 16,000 কোটি টাকা। এই ভয়াবহ বাস্তবতা এখন বাংলাদেশের অর্থনীতির সামনে সবচেয়ে বড় চাপ হিসেবে দেখা দিচ্ছে। 5 আগস্টের পর গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন তিনি দিল্লির নিরাপদ আশ্রয়ে নিশ্চিত জীবনযাপন করছেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে, কিন্তু তার শাসনামলে নেওয়া বিপুল বৈদেশিক ঋণের বোঝা এখন বহন করতে হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে। হাজার হাজার কোটি ডলারের দায় আজ দেশের উন্নয়ন, বাজেট রিজার্ভ এবং সাধারণ মানুষের অর্থনৈতিক চাপকে নতুন বাস্তবতার মুখে দাঁড় করিয়েছে। একদিকে উন্নয়ন, অন্যদিকে ঋণের কিস্তির দীর্ঘ ছায়া, এই দুইয়ের ভারে নুয়ে পড়ছে রাষ্ট্রীয় অর্থনীতি। অর্থনীতির ভেতরে এখন সবচেয়ে বড় চাপ আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া এই ঋণের বোঝা। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 380 কোটি ডলার। এর মধ্যে আসল অর্থের পাশাপাশি সুদের বোঝা দ্রুত বেড়ে এখন 1,500 কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ IRD বলছে, এই অর্থ একদিকে পুরনো উন্নয়ন প্রকল্পের কিস্তি, অন্যদিকে দীর্ঘদিনের সঞ্চিত ঋণচক্রের ফল। অর্থনীতিবিদরা মনে করছেন এটি কোনো হঠাৎ তৈরি হওয়া সংকট নয়, বরং বহু বছরের ঋণ নির্ভর উন্নয়ন কাঠামোর চূড়ান্ত ফল। ডলার সংকটের সময় এই পরিমাণ সুদ পরিশোধ অর্থনীতিকে আরও ঝুঁকিপূর্ণ অবস্থায় ঠেলে দিচ্ছে। একই সময় বিদেশি সহায়তার প্রবাহ সেই তুলনায় অনেকটাই দুর্বল। এই 10 মাসে ঋণ ও অনুদান মিলিয়ে এসেছে মাত্র 423 কোটি ডলার, যার বড় অংশ আবার কিস্তি পরিশোধে ব্যয় হতে যাচ্ছে। নতুন ঋণ প্রতিশ্রুতির পরিমাণও আগের বছরের তুলনায় কমে এসেছে, যা ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প নিয়ে অনিশ্চয়তা বাড়াচ্ছে। ফলে অর্থনীতির ভেতরে এক ধরনের চাপ তৈরি হয়েছে। একদিকে ঋণ পরিশোধ, অন্যদিকে সীমিত নতুন অর্থায়ন। বিশ্লেষকদের মতে এই অসম প্রবাহ দীর্ঘমেয়াদে উন্নয়ন পরিকল্পনাকে ধীর করে দিতে পারে। বিশ্বব্যাংক, এশিয়ার উন্নয়ন ব্যাংক, জাপান, চীন ও ভারত সহ বিভিন্ন দাতা সংস্থার ঋণেই মূলত দেশের বড় বড় অবকাঠামো প্রকল্প পরিচালিত হচ্ছে। কিন্তু এসব প্রকল্পের কিস্তি এখন ধারাবাহিকভাবে পরিশোধ করতে হচ্ছে, যা সরকারের বাজেট ব্যবস্থার উপর সরাসরি চাপ ফেলছে। অতীতে যেসব প্রকল্পকে উন্নয়নের মাইল ফলক ধরা হয়েছিল, এখন সেগুলো ঋণ পরিশোধ অর্থনীতির জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে ঋণ ব্যবস্থাপনার কাঠামোগত সংস্থার ছাড়া এই চাপ আরও বাড়বে এবং ভবিষ্যতে আর্থিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে। সব মিলিয়ে বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিস্থিতি এখন এক কঠিন বাস্তবতার মুখে দাঁড়িয়ে আছে। একদিকে উন্নয়ন ধরে রাখা চাপ, অন্যদিকে ক্রমবর্ধমান ঋণ ও সুদ পরিশোধের ভার। এই দুয়ে টানাপোড়েনে নীতি নির্ধারকদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা। যদি এই ঋণচক্র নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে আগামী বছরগুলোতে শুধু সুদ নয়, পুরো অর্থনৈতিক কাঠামোই আরও বড় চাপের মুখে পড়তে পারে। স্পর্শকাতর স্থানে মিলছে আঘাতের চিহ্ন। আসামির পক্ষে দাঁড়ায়নি কোনো আইনজীবী। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে একজন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছে আদালত। এর আগে এই আলোচিত মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে পুলিশ। এদিকে নিহত রামিসার স্পর্শকাতর স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে ময়না তদন্তকারী চিকিৎসক। নগরীর পল্লবীর একই তলার পাশের ফ্ল্যাট থেকে 2য় শ্রেণীর শিক্ষার্থী রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধারের ঘটনা আলোড়ন তোলে। দেশ জুড়ে বিচারের দাবিতে শুরু হয় প্রতিবাদ। শনিবারই রামিসার ময়নাতদন্ত রিপোর্ট জমা পড়ে। তার শরীরে বিভিন্ন স্থানে ছিল আঘাতের ক্ষত। চিকিৎসকের ধারণা, ধারালো ভারী কোনো অস্ত্র দিয়েই শিশুটির মাথা বিচ্ছিন্ন করা হয়। মাথাটা শরীর থেকে সম্পূর্ণরূপে আলাদা ছিল এবং দুই পাশে দুটো হাতও আলাদা করা ছিল। প্রাইমারিলি ওনার প্রাইভেট পার্টে জোনাকে আঘাতের চিহ্ন ছিল এবং শারীরিকভাবে যেসব চিহ্ন পাওয়া যায়, জোরপূর্বক যদি কাউকে শারীরিক নির্যাতন করা হয়, সব চিহ্নই ছিল উপস্থিত ছিল। আমাদের প্রাথমিক রিপোর্টের সব সাইনই পজিটিভ। এদিকে আলোচিত মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেছে পল্লবী থানা পুলিশ। ফরেন্সিক রিপোর্ট আমরা প্রাপ্ত হয়েছি এবং পোস্টমর্টম রিপোর্ট প্রাপ্ত হয়েছি। তার আলোকে সেটি না পেলে তো আর চার্জশিট দেওয়া যেত না, তো সেটি প্রাপ্ত হয়েছে। তদন্তে যত ধরনের কার্যক্রম আছে সব সম্পন্ন হয়েছে। রোববার রামিসাকে হত্যার প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে আদালতে হাজির করা হয়। আগামী 1 জুন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন আদালত। বিচারক মাসুদ সালেকিন তার আদালতে আজকে এই চার্জশিটটি গৃহীত হয় এবং
পরবর্তী 16-26 তারিখে মামলাটি অভিযোগ গঠনের দিন ধার্য আছে। ওই দিন মামলাটির অভিযোগ গঠন করা হবে এবং পরবর্তীতে প্রতিদিন এটার বিচার কাজ স্বার্থ গ্রহণ করা হবে এবং বিচার কাজ স্বল্প সময়ের মধ্যে সম্পূর্ণ করা হবে। আসামির পক্ষে কোনো আইনজীবী আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন আইনজীবী সমিতি। আগামী নির্বাচনে অংশ নিতে পারে আওয়ামী লীগ, বললেন তৌহিদ হোসেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি লিখলেও তা যে কাজে আসবে না সেটা জানতেন তৌহিদ হোসেন। শেখ হাসিনাকে ফেরানো চিঠির কোনো উত্তর কেন আসেনি এ বিষয়ে তিনি বলেন, উত্তর কি আশা করেছিলাম আমি আশা করিনি। আমি মনে করি যে আওয়ামী লীগ রাজনীতি থেকে যে একেবারে আউট হয়ে গেছে বা যাচ্ছে এরকম থাকবে না। আমাদের মানুষের জনের স্মৃতিশক্তি খুব দীর্ঘ না। আমি মনে করি তারা রাজনীতিতে ফিরে আসবে এবং আমার অনুমান দেশের আগামী নির্বাচনে অংশ নেবে। সাবেক উপদেষ্টা বলেন, আমি 3 বার কুইট করার সিদ্ধান্ত নিয়েছিলাম, তবে তারা বলে যে এটা অন্তর্বর্তী সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে। ভোটের মাত্র 3 দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছে তার বিষয়ে সাবেক উপদেষ্টা বলেন, পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় সামান্যতম ইনভলভ ছিল না। এটাতে ইনভলভ ছিল কমার্স মিনিস্ট্রি এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। জুলাই গণঅভ্যুত্থানে ডিপ স্টেট সক্রিয় ছিল না। এমন প্রশ্ন জবাবে তৌহিদ হোসেন বলেন, ডিপ স্টেট সমস্ত পৃথিবীতে প্রতিটা ঘটনার সঙ্গে জড়িত থাকে। পৃথিবীতে প্রতিটি ঘটনাতেই ডিপ স্টেট কোনো না কোনোভাবে জড়িত থাকে। বাংকারে লুকিয়ে আছেন মোস্তফা খামেনি, বার্তা আদান প্রদান করেন যেভাবে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বর্তমানে একটি অজ্ঞাত স্থানে কার্যত আত্মগোপনে রয়েছেন এবং বাইরের বিশ্বের সঙ্গে তার যোগাযোগ অত্যন্ত সীমিত। তার কাছে বার্তা পৌঁছানো হচ্ছে জটিল এক কুরিয়ার নেটওয়ার্কের মাধ্যমে বলে জানিয়েছে বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করার অনুমতি পাওয়া ইরানি কর্মকর্তারাও নিজেদের সরকারি ব্যবস্থার ভেতরে যোগাযোগ করতে হিমশিম খাচ্ছেন। কর্মকর্তাদের মতে এই কারণেই ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি এবং অতীতের সমঝোতাগুলো বিস্তারিত তথ্য প্রকাশে দীর্ঘসূত্রিতা দেখা যাচ্ছে। 2 মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র যখন কোনো প্রস্তাব বা চুক্তির খসড়া পাঠায় তখন তা সর্বোচ্চ নেতার কাছে পৌঁছাতে এবং সেখান থেকে উত্তর ফিরে আসতে উল্লেখযোগ্য সময় লেগে যায়, কারণ তার সঙ্গে যোগাযোগের পথ অত্যন্ত সীমিত ও জটিল। খামেনির অবস্থান কিংবা ইরানের যোগাযোগ পদ্ধতি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউসের এক মুখপাত্র। তবে প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বর্তমান খসড়া চুক্তির মূল কাঠামোর সঙ্গে সর্বোচ্চ নেতার সম্মতি দিয়েছেন। একই দিন ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তিনি আশা করছেন কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে। মার্কিন ও ইসরায়েলি হামলায় পরিচালিত অপারেশন এপিক ফিউরিতে আহত হওয়ার পর থেকে মোস্তফা খামেনি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনিকে যেভাবে লক্ষ্যবস্তু করে হত্যা করা হয়েছিল, একই ধরনের হামলা এড়াতেই তিনি এমন ব্যবস্থা নিয়েছেন। আয়াতুল্লাহ আলী খামেনি 1989 সাল থেকে চলতি বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। যুদ্ধ শুরুর আগে সর্বশেষ তাকে জনসমক্ষে দেখা গিয়েছিল। এরপর থেকে মোস্তফা খামেনিকে আনুষ্ঠানিকভাবে কোথাও দেখা যায়নি বা তার কোনো প্রকাশ্য বক্তব্য শোনা যায়নি। এক মার্কিন কর্মকর্তা জানান, ইরান সরকারের অভ্যন্তর থেকে পাওয়া মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা তথ্যের কারণে যুদ্ধ চলাকালে দেশটির উচ্চ পর্যায়ের বহু নেতার অবস্থান শনাক্ত করা এবং তাদের নির্মূল করা সম্ভব হয়েছে। সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী বর্তমানে অধিকাংশ ইরানি নেতা দিনের আলো পর্যন্ত দেখেন না। তারা সপ্তাহের পর সপ্তাহ অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ বাংকারে অবস্থান করছেন এবং একান্ত প্রয়োজন ছাড়া একে অপরের সঙ্গে যোগাযোগও এড়িয়ে চলছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।